কিসের এত চিন্তা? আমি আমি কত স্বপ্ন দেখে রেখেছি তুই জানিস। আমার রাধা সুন্দর একটা বিয়ে হবে, কত সুন্দর করে তুই সংসার করবি। হ্যাঁ রে। আর মা, আমার বিয়ের পর কি হবে? শ্যামাকে দিয়ে তুমি গান গাওয়া কি করে? আরে আমার উপর ভরসা রাখ তুই, তোর মায়ের উপর ভরসা রাখ তুই। আমি সব ভেবে রেখেছি, সব ভেবে রেখেছি আমি। ততদিনে শ্যামা আবার তোর চাকরানি হয়ে যাবে। ততদিনে শ্যামা আবার আমি যা বলবো তাই শুনতে বাধ্য থাকবে। আমি এমন সব প্ল্যান করে রেখেছি রাধা, তুই শুধু একটু ধৈর্য ধর মা, আর দেখতে থাক শ্যামার কি নিয়তি। বলো, a+b² সূত্রটা বলো। দিদিমণি, কাল তো তোমাকে অ্যালজেব্রাই শিখিয়েছিলাম, মনে নেই তোমার? বীজগণিত তো কিছুই মনে রাখতে পারি না আমি। আর কাল এত বেশি পাটিগণিত করেছি যে বীজগণিত একেবারেই ভুলে গেছি। এখন যে আমি কি করব, আর উত্তর না দিতে পারলে তো। যখনই ভুলে যাবেন তখনই চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। a² যোগ 2ab যোগ b²। এতক্ষণ সময় লাগলো? আচ্ছা বলো, এবার বলো, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? কিন্তু দিদিমণি, এটা তো আমার কাছে লেখা নেই। তবে প্রথমটা আপনি লিখিয়েছিলেন। মানে লেখায়নি তো কি হয়েছে, আমি তো ডিসকাস করে দিয়েছিলাম। তুমি নোট করোনি সেটা তোমার ফল্ট। তাহলে এই উত্তরটা পারবে না, তাই তো? না না দিদিমণি, একটু দাঁড়ান, আমি এক্ষুনি মনে করে বলছি। আমি একটু মনে করে নি। ওকে ফাইন। পানিপথের যুদ্ধ 3 বার হয়েছিল। আপনি শুধু প্রথমটা মনে রাখুন, বুঝেছেন তো? 1526। কারণ পরেরটা 30 বছর পরে হয়েছিল, আর তৃতীয়টা তার 205 বছর পরে। (1526 যোগ 30) মানে 1556। আর 1556 যোগ 200 মানে 1756। আর 1756 যোগ 5 মানে 1761। হ্যাঁ দিদিমণি, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761-তে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, বলো কার্বন ডাই অক্সাইডে কতটা পরিমাণ অক্সিজেন থাকে? কার্বন ডাই অক্সাইডে কত ভাগ থাকে? CO2। কার্বন ডাই অক্সাইডে 2 ভাগ অক্সিজেন থাকে। আচ্ছা দিদিমণি, আমি আপনার সব প্রশ্নের ঠিক উত্তর দিতে পারছি তো? প্রশ্ন ঘুরিয়ে করলেও তো দেখছি তুমি ঠিক উত্তর দিচ্ছ। দিশা ঠিকই বলেছিল, তোমাকে খুব ডাল ভাবাটা ভুলই হবে। তোমাকে প্যাচে ফেলতে আমাকে আরো কঠিন প্রশ্ন করতে হবে শ্যামা।
হোয়াট টু ডু দিশা? শ্যামা তো একটার পর একটা সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়ে যাচ্ছে। ও যদি ভুল না করে তাহলে ওকে হ্যারাস করবো কি করে আমি? তো ভুলটা করা, সেই জন্যই তো তোকে রেখেছি এই কাজের জন্য। ওকে এমন এমন ডিফিকাল্ট টাস্ক দে যাতে ও ভুল করে, যাতে ওর মাথায় কিছুই না ঢোকে, আরো বেশি বেশি করে হোমওয়ার্ক দে ওকে। দিয়েছি তো, আজ ওকে অনেক হোমওয়ার্ক দিয়েছি আমি। আমি তোকে একটা হেল্প করতে পারি। আমি না হয় শ্যামাকে হোমওয়ার্ক করা থেকে একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করলাম, মানে আমার কোনো পার্সোনাল কাজ দিয়ে ওকে বিজি করে দিই যাতে ও হোমওয়ার্ক করার টাইমই না পায়। একদম ঠিক বলেছিস, এটা যদি তুই করতে পারিস না তাহলে খুব ভালো হবে। মানে কি বলতো, একা কোনো কাজ করতে গেলে একটু টাইম তো লাগবেই, তাই না? তুই যদি এটা করতে পারিস আর তারপরে যদি ও পড়া না পারে কাল, তাহলে দেখবি একদম বকা ঝকা করে এই বাড়ি আমি মাথায় তুলে নেব। তুই দেখিস এমন সিচুয়েশন ক্রিয়েট করবো ওর শাশুড়ি ওকে দু চার কথা শুনিয়ে দেবে। তিতির, কেমন পড়ানো হলো? আপনার স্টুডেন্ট ঠিকঠাক আনসার দিতে পেরেছে? হ্যাঁ, মানে আনসারগুলো তো ঠিকঠাকই দিয়েছে, তবে খুব একটা ফ্লুয়েন্ট নয়, একটু মনে করে করে বলতে হয়েছে আর কি। ও খুব একটা শার্প নয় তো, তবে আমি দু একদিন দেখিয়ে দেন না হয়। হ্যাঁ, দু একদিন তো দিতেই হবে। এনিওয়েজ, শ্যামা এমনিতে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, সেটা আপনিও রিয়েলাইজ করবেন। একদম ঠিক বলেছো ঠাকুরপো। দেখো, আমার মনে হয় শ্যামা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। ওকে একবার কিছু শেখালে সেটা দ্বিতীয়বার বলতে হয় না। বর্দি ভাই, এটা ঘরের কাজকর্মের কথা হচ্ছে না গো, আমরা পড়াশোনা নিয়ে কথা বলছি। ও মাই গড, ইটস টু লেট। আমি তো গাড়িও আনিনি, এত রাত হয়ে গেল, একদম খেয়াল করিনি। বাড়ি ফিরবো কি করে? এ বাবা, তুই ফিরবি কি করে? জানি না। ডোন্ট ওয়ারি, চলুন আপনাকে আমি ড্রপ করে দিয়ে আসি। আসো। থ্যাঙ্কস নিখিল, কিন্তু সত্যি কথা বলো, তোমার অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। অনেক রাত হয়ে গেছে, আপনি আমাদের বাড়িতে এসেছেন, একটা জেন্টলম্যান হিসেবে এইটুকুনি আমি করতেই পারি। সো সুইট। দিশা, তোর দেওর কিন্তু শুধু জেন্টলম্যানই নয়, হ্যান্ডসামও। তাই একজন হ্যান্ডসাম ছেলের থেকে ড্রপ করার লোভটা আমি ছাড়তে পারলাম না রে। তুই তো দেখছি প্রথমেই বড় মাছ ধরতে চাইছিস তিতির। প্রথম দিন থেকে নিখিলের সঙ্গে ওপেনলি ফ্লার্ট করে যাচ্ছিস, তোর আসল মতলবটা কি বলতো? নিখিল, তুমি তাহলে তিতিরকে ড্রপ করে দাও, আর ওর কথায় কিছু মনে করো না, ও একটু স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে তো, মুখে যা আসে বলে দেয়। না না মেজো বৌদি, আমি একদম মাইন্ড করি না, ওনার সেন্স অফ হিউমার আমি ভীষণ ভালো করে জানি। আর আমি কিন্তু আপনার জন্য পাত্র খোঁজা শুরু করে দিয়েছি। আসুন। বর্দি ভাই, তোমার রান্নাবান্না কমপ্লিট? হ্যাঁ, মানে এখন এখানে দাঁড়িয়ে আছো? আজ বোধহয় আমাদের ডিনার জুটলো না কারোর। না না, যাচ্ছি। কি ব্যাপার বলতো? তুই নিখিলের সঙ্গে যেভাবে কথা বলছিস, আমার তো মনে হচ্ছে তোর অন্য কোনো উদ্দেশ্য আছে। আচ্ছা, তুই যদি আমার বন্ধু হোস তাহলে তোর আর আমার উদ্দেশ্যটা আলাদা হয় কি করে? বুঝলাম না। লুক, তুই চাস যাতে শ্যামা এ বাড়ি থেকে চলে যায়, তাই তো? আমিও সেটাই চাই, সেই জন্যই তো তুই ওকে মুখ্য অযোগ্য প্রমাণ করার চেষ্টা করছিস, তাই না? দেখ, আমি যদি নিখিলের কাছ থেকে শ্যামাকে সরিয়ে ফেলতে পারি তাহলেই তো প্রবলেম সলভ। তাহলে শ্যামা এমনি এমনিই বাড়ি ছেড়ে চলে যাবে, তোকে আর কষ্ট করে ওকে তাড়াতে হলো না। তিতির,
তুই এত বড় মাস্টার প্ল্যান মাথায় নিয়ে ঘুরছিস, আমি তো কিছু টেরই পাইনি এর। তুই এখনো অনেক কিছুই টের পাসনি দিশা। দেখ আমার মাথায় কত বুদ্ধি। দেখুন তো মেজ দিদি এবার পেরেছি কিনা। পারফেক্ট। এবার আপনি এক কাজ করুন, ওখানে বসুন, আমি আপনার চুলে লাগিয়ে দিচ্ছি। ওকে। শ্যামা, বলছিলাম ব্রাশটা আগে একটু ধুয়ে নেবে, মানে একটু নিট অ্যান্ড ক্লিন না হলে আমার আবার এটা দিয়ে গুললে তো। ঠিক আছে, দাঁড়ান। মেজ দিদি হয়ে গেছে। হয়ে গেছে? বাহ। টাওয়েলটা একটু। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। নিখিল এখনো ফেরেনি না শ্যামা? দেখো কিরম বোকার মতো কথা বলছি, ফিরলে তো টের পেতামই। নিশ্চয়ই তিতিরের ওখানে আটকে গেছে। আমি জানতাম তিতিরকে ছাড়তে গেছে। তিতির ওকে নিজের ঘরে বসিয়ে অন্তত এক কাপ কফি না খাইয়ে তো ছাড়বেই না শ্যামা। শ্যামা, তুমি আমার কথা শুনে আবার টেনশনে পড়ে গেলে নাকি? না না, চিন্তা করো না, তোমার ছোট কর্তাকে আমার বন্ধু কখনোই চেষ্টা করবে না তোমার থেকে কেড়ে নেওয়ার। এমা এইসব কথা কেন বলছেন? আর দিদিমণি কেড়েই বা কেন নেবেন? তাছাড়া যে মানুষটার ওপর আমার কোনো অধিকারই নেই তাকে কেড়ে নেওয়ার কথাই বা কোত্থেকে আসছে বলুন? ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। তার মানে তো তিতির আর নিখিলের মধ্যে বন্ধুত্ব হলে, মেলামেশা হলে নিশ্চয়ই তোমার আপত্তি থাকবে না শ্যামা? আসলে কি বলতো, আমি ভেবেছিলাম যে ওরা যদি খুব ক্লোজ হয়ে পড়ে, বন্ধু হয়ে পড়ে, তুমি আবার না কষ্ট পাও। মানে গ্রামের মেয়েরা তো এতটা আধুনিকভাবে চিন্তা ভাবনা করতে পারে না অনেক সময়, তাই। না না মেজ দিদি, আমি ওসব কথা ভাবি না। তুমি মুখে যাই বলো শ্যামা, আমি তো জানি ভিতরে ভিতরে নিখিলকে পাওয়ার চাহিদা তোমার কতটা, সেটা আমি খুব ভালো করে জানি। সারাদিন তুমি এই পরিবারের সকলের কাছে ভালো সেজে নিখিলের কাছাকাছি পৌঁছতে চাইছো, আর আমার সামনে এখন নাটক করে বলছো নিখিলের ওপর নাকি তোমার কোনো অধিকারই নেই। যত সব ন্যাকামো। মেজ দিদি হয়ে গেছে। থ্যাংক ইউ শ্যামা। ও বাহ, বাটি আর ব্রাশটা তো ধুয়ে রাখতে হবে আবার। তুমি কি একটু। হ্যাঁ আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। থ্যাংক ইউ শ্যামা। কিন্তু আমার যে গিজার খারাপ, ঠান্ডা জলে ম্যানেজ করতে পারবে? কোনো অসুবিধা হবে না মেজ দিদি। শ্যামা, সব হয়ে গেলে একটু টেবিলটাও যদি মুছে দাও খুব ভালো হয়, নয়তো আবার দাগ ধরে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। বাই নিখিল। এক্সকিউজ মি, বলছিলাম একটা কথা ছিল। আপনার কাছে শুধু আমার একটাই রিকোয়েস্ট, আপনি ভীষণ ভালো করে শ্যামাকে তৈরি করে দিন, যাতে অন্তত আমি এটা বলতে পারি যে
যে ওনার পড়াশোনাতে যতটা সম্ভব ছিল আমি করতে পেরেছি। পড়াশোনা করে ওনার যে কিছু হয়ে ওঠার লড়াই, স্বপ্ন, তার পাশে আমি থাকতে পেরেছি। তুমি নিশ্চিন্ত থাকো নিখিল, আমি যেটা করতে এসেছি সেটা করেই ছাড়বো। সুজাতা, সবাইকে শাসন করছো, করো, ঠিক আছে, কিন্তু দেখো শেষে আবার কেঁচো করতে গিয়ে কেউটে না বেরিয়ে পড়ে। মানে ডাক্তারবাবু যদি তোমাকেই আনফিট সার্টিফিকেট দিয়ে দেন তখন? কি আর হবে তখন? যাবো না আমি তাহলে বেড়াতে? না না, ওটি হবে না, তোমাকে ছাড়া আমি যাবো না। ওদিকে তোমার 3 ছেলে জোড়ায় জোড়ায় বউ নিয়ে ঘুরে বেড়াবে, আর আমি বউকে ছেড়ে একা একা ঘুরবো? না না, তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাবো না। মা, চিচি কি করছো কি তুমি? ডাক্তারবাবু রয়েছেন, ছেলেরা রয়েছে, তোমার মুখে কিছু আটকায় না নাকি? দেখুন দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ, সব ঠিকই আছে। বেঁচে গেলে? দেখলে, বলেছিলে আনফিট, দেখেছো আমি ফিট। হ্যাঁ রে নিখিল, তোকে কখন বললাম শ্যামাকে ডেকে নিয়ে আসতে? ওর আসার নাম বন্ধ নেই। ডাক দেখ, ডাক, ডেকে আন যা। হ্যাঁ মা, আমি ডেকে দিচ্ছি। শ্যামা, শ্যামা, একটু আসবেন, মা ডাকছে। হ্যাঁ ছোট কর্তা, আসছি। এই যে এতক্ষণে আসার সময় হলো তোমার? সবাই কখন চলে এসেছে? কি করছিলে কি তুমি? ডাক্তারবাবু, এই যে দেখুন, ও হচ্ছে আমার ছোট ছেলের বউ শ্যামা। একটু ভালো করে চেক আপ করে দিন তো, দেখুন ওর শরীরে কোনো রোগ ভোগ আছে কিনা। কি হলো, যাও ওখানে বসো গিয়ে। বসো শ্যামা। হাতটা দেখি মা। দেখে একটু জিভটা বার করো তো। মুখ থেকে আওয়াজ করো। ভালোই তো ঠান্ডাটা লাগিয়েছো দেখছি। কি করে লাগালে এত ঠান্ডা? কি কি বললেন ডাক্তারবাবু? এই শ্যামা, এত ঠান্ডা লাগালে কি করে? দেখেছো, দেখলে কাণ্ড? কারুর কিচ্ছুটি হলো না, এই মেয়ে ঠান্ডা লাগিয়ে বসে রইলো। যত ঝামেলা কি ওকে নিয়ে পথে হবে আমার? 1 মিনিট দাঁড়াও শ্যামা। তোমার এত ঠান্ডা লাগলো কি করে? হঠাৎ কি হলো? মেজ দিদি, হয়ে গেছে। থ্যাংক ইউ শ্যামা।
ও বাটি আর ব্রাশটা তো ধুয়ে রাখতে হবে আবার। তুমি কি একটু... হ্যাঁ, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। এত যত্ন আমার সহ্য হয় না, বিশ্বাস করুন, অভ্যেস নেই তো। তাছাড়া আপনি এত ব্যস্ত হয়েও আমার জন্য এত সময় নষ্ট করছেন, আমার খুব খারাপ লাগছে ছোট কর্তা। আরে বাবা, শরীর খারাপ যখন বাদিয়েছেন তখন এইটুকু সহ্য করতে হবে আপনাকে। আর এতে খারাপ লাগার কি আছে বলুন তো? আমি তো আপনাকে শুধু দেখিয়ে দিচ্ছি। শুনুন, আপনার গ্রামের মতো শহরে খোলা হাওয়া নেই, এখানে ভীষণ পলিউশন, তাই শরীর খারাপ হলে এক্সট্রা প্রিকশন নিতে হয়, বুঝেছেন? বোঝা ওকে নিখিল, বোঝা। আমার তো কোনো কথাই শুনতে চায় না এই মেয়ে। দেখ শ্যামা, দেখ কেমন স্বামী পেয়েছিস তুই, দেখ। তাই না পড়তে গেলি কেমন যত্ন নিচ্ছে তোর, আর তুই কি করছিস না? না, হ্যাঁ, উফ, সত্যি কথা, আশ্চর্য মেয়ে বাপু তুই। নিখিল বাবা, তুই এবার যা, অনেক খেটেছিস তুই, আমি তো আছি, আমি বাকিটা সব দেখে নিচ্ছি। ঠিক বলেছো মাসিমণি, তুমি একটু কড়া করে বলো যাতে উনি ব্যাপারটা নেন। আর রাধা, এই ওষুধগুলো খাইয়ে দিস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আয় আয়। সকলের সামনে তো কিছু বলতে পারছিলাম না, তখন ইচ্ছে করছিল না ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারি। শয়তান মেয়ে কোথাকার। দিশা ডাকলো, অমনি লা করতে করতে চলে গেল। হ্যাঁ, কেন কেন গেছিলি তুই? তুই জানিস না ঠান্ডা লাগলে তোর কি হয়? সর্দি কাশি বাঁধি একাকার কাণ্ড করে রেখেছিস। হ্যাঁ, কেন গেছিলি তুই? তুই জানতিস না কালকে প্লেব্যাকের রেকর্ডিং আছে? বারবার করে বই বই করে বলে দিলাম, তারপরেও তুই... আসলে না, আসলে না, আমি জানি তুই সবটা ইচ্ছে করে করছিস, সবটা ইচ্ছে করে আমাকে অপমান করবার জন্য, আমি যাতে বিপদে পড়ি তার জন্য। মুখ ফুটে বল সে কথা। না না গুরুমা, বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছু কোনো করি। কথা আমি শুনতে চাই না, কোনো অজুহাত আমি শুনতে চাই না। যেভাবে হোক কাল বিকেলের মধ্যে তোকে সুস্থ হতে হবে শ্যামা, তা না হলে না আমার যত টাকা লস হবে তার পুরোটা আমি তোর কাছ থেকে আদায় করে ছাড়বো, বলে রাখলাম তোকে। এই, আমার দিকে হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস? ভালো চাস তো ভেপারটা নে নে। কি হলো শ্যামা, থামলি কেন? পেপারটা নে। না না রাধা দিদি, আর লাগবে না। ঠিক আছে, দাঁড়া, এই ওষুধটা খেয়ে নে। হাঁ কর, হাঁ কর, আমার মুখে দিয়ে তাকিয়ে দে, হাঁ কর। এনে হাঁ কর। রাধা দিদি, এটা গিলবো কি করে? এটা তো খুব তেতো ওষুধ। তেতো হবে না তো কি হবে? গলার অবস্থাটা যা করেছিস, এবার ভোগো। ওষুধ খেতেই হবে, তেতো হলেও ওষুধ খেতে হবে। ওখানে গরম জল আছে, নিয়ে আয়, দেখিনি একটু গার্গল করতে হবে। যা যা যা, হ্যাঁ, দেখ, আর গ্লাসে ঢেলে নিয়ে আয়। এনে এনে দে, হাঁ কর, নে নে, নিয়ে গার্গল কর, গার্গল কর। কি শুরু করেছি কি তোমরা, রুক্মিণী? জামাই দাদা, তুমি? ছোট বৌমার শরীর খারাপ নিয়ে বড্ড বেশি উতলা হয়ে পড়েছে দেখছি তোমরা। তখন অতগুলো লোকের সামনে বকাঝকা করলে, এখন আবার গার্গেল করাচ্ছ, পেপার নেওয়াচ্ছ। তোমরা তো ওকে সারিয়ে তোলার জন্য একেবারে উঠে পড়ে লেগেছো। ছোট বৌমা, তোমার গুরুমা দেখছি তোমাকে খুব ভালোবাসেন। মা মেয়ে মিলে তোমাকে সারিয়ে তোলার কেমন দায়িত্ব নিয়েছে দেখছো। আসলে জানো তো জামাই দাদা,
কলকাতা শহরে শ্যামার গার্জেন বলে তো কেউ নেই। আর গ্রামে যখনই যাব না, ওর বাবা মা বলবে, দিদি শ্যামা ভালো আছে তো, দিদি একটু দেখে শুনে রাখবেন, তাই আর কি। কেন গার্জিয়ান থাকবে না কেন? আমি তোমার দিদি, আমরা ওর গার্জিয়ান নই? ছোট বৌমা, তোমার কি মনে হয় তুমি কি যেতে পারবে? হ্যাঁ, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। ও তো এখন সুস্থ হয়ে গেছে। কি রে, পারবি না? হ্যাঁ বাবা, পারবো। তাছাড়া আমি গুরুজিকে চিনি, ওখানে গেলে আমার ভালোই লাগবে। ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো তখন যাও। নিখিল, শ্যামা যখন গুরুজিকে এত মানে তখন ওকে অনুমতি দেওয়া উচিত। আর কীর্তন গাইয়েদের গুরু ভক্তি একটু বেশি হয়, বুঝলি? যদিও ছোট বৌমা কীর্তন গায় না, তবু ও তো ছোটবেলা থেকেই কীর্তনের পরিবেশে বড় হয়েছে। আমার ওকে না করাটা ঠিক হবে না। হ্যাঁ, যেতে চাইলে যাক। কিন্তু মাসিমণি, তোমরা কখন যাচ্ছ? সন্ধ্যের পরে যাবো রে বাবা। অষ্টপ্রহর মানে তো সকাল থেকে শুরু হয়ে গেছে। তোমরা বেলা একবার ঘুরে এসো না, সন্ধেবেলা ঠান্ডা আরো বাড়বে। না, আসলে জানিস তো, ওই গুরুজির আশ্রমে সন্ধ্যের পরে না গুণিমানি মানুষের ভিড় হয়। তখন গুরুজি স্বয়ং প্রবচন দেন রে। সেই সময়তেই যাওয়া ভালো, সেই সময়তেই যাব। শুনুন না শ্যামা, আপনি কিন্তু ঠিকভাবে শীতের কাপড় পরে যাবেন। আর পারলে প্লিজ একটা টুপি ক্যারি করবেন, ঠান্ডা লাগলে পরে নেবেন। নিখিল, তাহলে তুই বরং এক কাজ কর, তুই ড্রাইভারকে বলে রাখ গাড়িটা যেন রেডি করে রাখে। গাড়ি? না 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 জামাই দাদা, গাড়ির কোনো দরকার নেই। ওই গুরুজির সঙ্গে আমার কথা হয়েছে, গুরুজি নিজে গাড়ি পাঠিয়ে দেবেন বলেছেন। যা শুনছি তাতে মনে হচ্ছে গুরুজি তোমাদের একটু বেশি ভালোবাসেন রূপিণী। মানে গুরু মানুষ শিষ্যাকে গাড়ি পাঠিয়ে নিয়ে যাচ্ছেন, কম কথা নয়। সবই কৃষ্ণের ইচ্ছে জামাই দাদা। ঠিক আছে, ওকে একটু সাবধানে নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ। শ্যামা, তুমি বসো, তোমার জন্য দুধ মুড়ি আমি নিয়ে আসছি। বাবা এত সহজে শ্যামাকে হরিনাম শুনতে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন কি করে? ওর শরীর খারাপ জেনেও এতটা ছাড় দেওয়ার লোক তো বাবা নন। তাহলে হঠাৎ কি হলো বাবার? শ্যামা, এই নিন, এই শালটা নিন। বাইরে কিন্তু কুয়াশা পড়ছে, ভীষণ ঠান্ডা, এটা জড়িয়ে রাখবেন। অলওয়েজ মনে রাখবেন আপনি কিন্তু ওষুধ খেয়ে ঠিক হয়েছেন, তাই এক্সট্রা প্রিকশন নিয়ে রাখা ভীষণ ইম্পর্টেন্ট, বুঝেছেন? বলছিলাম একটু পরে দেখান না। বাহ, আপনাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ, এই নিন, এই টনিকটা নিন। আপনার যদি ভীষণ কষ্ট হয় তাহলে এক ছিপি খেয়ে নেবেন, অনেক বেটার ফিল করবেন, বুঝেছেন? হ্যাঁ তিতির, বলুন। নিখিল, বলছি আজও তো তোমার বাড়ি যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল,
শ্যামা কেমন আছে এখন? শ্যামা এখন আগের থেকে অনেক ফিট আছে। বলছিলাম আমার মনে হয় কালকে থেকে হোপফুলি পড়াশোনা শুরু করে দিতে পারবে। আর আজকে বিকেলে এমনিতেও ওনাকে একটু বেরোতে হবে, তাই আপনাকে আজ আর ডাকলাম না। শ্যামা বেরোচ্ছে একা? তুমি কি করছো তাহলে? তুমি ফ্রি আজ? হ্যাঁ মানে ওই আর কি, তাড়াতাড়ি অফিস শেষ হয়ে গেছিল তাই বাড়ি চলে এসেছি। আচ্ছা শুনুন না, আমি বলছিলাম যে আপনি শ্যামাকে না একটু স্মার্টলি কথা বলতে শেখান। মানে উনি যখন বাইরে বেরোবেন, রাস্তায় যাবেন, এই বাইরের লোকজনদের সঙ্গে, স্ট্রেঞ্জারদের সঙ্গে যেন ভীষণ স্মার্টলি কথা বলতে পারেন। আপনি যদি সেটার ক্লাস নেন একটু। হ্যাঁ, আমি নিজেও অনেকবার ভেবেছি যে আমি শ্যামাকে নিয়ে রাস্তায় বেরোবো, ওকে রাস্তাঘাট চেনাবো, শহরের নেচারটা চেনাবো। নিখিল চৌধুরীর বউকে তৈরি করার দায়িত্ব নিয়েছি আমি, সেটা তো পালন করতেই হবে। কিন্তু 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 নিখিল, আমি যে একটা অন্য গন্ডগোলে পড়ে গেছি। অন্য গন্ডগোল মানে? বলছিলাম আপনি বিয়ে কবে করবেন? জানি না, আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না। ভাবুন ভাবুন, বাড়িতে যখন ফিরবেন তখন জানবেন কেউ আপনার জন্য অপেক্ষা করে আছে, তখন ভীষণ ভালো লাগবে, জীবনটা আরো সরল হয়ে যাবে। তোমাকে তো আমি কতবার বলেছি নিখিল, যতক্ষণ না আমি তোমার মতো কাউকে পাচ্ছি আমি বিয়ে করব না। আচ্ছা একটা কথা বলার ছিল, বলছিলাম শ্যামা যদি পড়া না পারেন তাহলে ওনাকে আপনি অবশ্যই বকবেন, তবে একটু খেয়াল রাখবেন। আমি তো আপনাকে আগেও বলেছি উনি না ভীষণ সরল মানুষ, তাই আর কি। নিখিল, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। তোমার প্রবলেম আমি সলভ করে দেব, কথা দিলাম। মানে আমি বলতে চাইছি তোমার বউকে তোমার যোগ্য করে তুলে তোমার প্রবলেম সলভ করব, বুঝলে? তুই শুধরলি না তিতির, আগেও ঠিক যেভাবে সমস্ত ছেলেদের সঙ্গে ফ্লার্ট করতিস সেম হ্যাবিটটা তোর আজও রয়ে গেছে। এনিওয়ে, আমার যা করার তা তো হয়ে গেছে, যা ছবি উঠেছে তাতেই ঠিক কাজ হয়ে যাবে। আচ্ছা তিতির, এবার আমাকে উঠতে হবে। শ্যামা মাসিমণির সঙ্গে বেরিয়েছেন, ওনার শরীরটাও ভালো নেই। আমি একবার ওনার খোঁজ নিয়ে দেখি, একবার বরং ওনাকে ফোন করে নিই। হ্যাঁ বলছি অন্তরাটাতে একটু জোর দিবি কেমন, আর ওই ধরা ছাড়াগুলো ভালো করে দেখ তো। হ্যাঁ একদম অ্যাকিউরেট হতে হবে। শোন দেখ, কি আশ্চর্য
আশ্চর্য বলতে, কাজের সময় ফোন কে করে? কার এত দরকার? হ্যাঁ, কই রে, আমার ফোন তো বাজছে না। তোর ফোনটা আমার কাছে নাকি? ওরে বাবা, নিখিলের ফোন। গুরুমা, সরষে কেঁপে উঠলো গুরুমা। আরে বাবা, ফোনই তো করেছে, সামনে তো আর এসে পড়েনি।